বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এমন কোনো রাজনৈতিক দল নেই যার রাজনীতি সে করে নাই। অভিযোগ আছে যে 60 থেকে 70টি খুনও করেছে, তাও কোনো সাধারণ খুন না। খুনের প্রমাণের জন্য মৃতদের লাশ পর্যন্ত পাওয়া যেত না। ভয়ে তার বিরুদ্ধে কেউ কথা পর্যন্ত বলতে পারতো না, কারণ মুখ খোলা মানেই একদম নিশ্চিত মৃত্যু। পলিটিক্যাল ব্যাকআপ আর মানুষের ভয় মিলে হি ওয়াজ আনটাচেবল অ্যাট হিজ টাইম। হি ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিমিনালস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। কিন্তু এত কিছুর পরেও তার এলাকার অনেক মানুষ এখনও তাকে দেবতার মতো মনে করে। সে গরিব দুঃখের সবসময় ভালোবাসছে, পাশে ছিল। সে খারাপ বলে তো সরকারি হইতো না কখনো, সরকারের অনুমতি হইতো না কোনো কিছু। আমাদের গরিবের উপরে কোনো অত্যাচার করে না। আমরা তার বিষয়ে আমরা খারাপ কিছু বলতে পারবো, সে তো আমাদের চোখে অপরাধী। আমার খুব আদর করছে, এছাড়া কোনো ভালো মানুষে এ খারাপ মানুষ না। কিন্তু আরেকটা দলও আছে যারা বলে যদি তাকে ধরে গ্রেফতার না করা হয়, ফাঁসিতে না দেওয়া হয়, তাহলে দেশে আইনের শাসন বলতে কিছু নেই। দেশে কোনো আইনের কোনো প্রয়োগ নাই। নাম করা সন্ত্রাসী জগতের সম্রাট। কার কথা বলছি আমি বলছি এরশাদ শিকদারের কথা। তাহলে চলুন আজকের ভিডিওতে লেটস রিওপেন দ্য কেস অফ এরশাদ শিকদার। কিভাবে একটা নৌকা ঘাটের কুলি থেকে হি বিকেম ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিমিনাল অফ বাংলাদেশ। ওয়েলকাম টু দ্য শো বিয়ন্ড দ্য হেডলাইন্স উইথ মারুফ। This is the complete story about the rise and fall of Ershad Sikdar. এরশাদের জন্ম বরিশাল জেলার ঝালকাঠিতে মাদারগোনা নামের ছোট্ট একটা গ্রামে। বাবা বন্দে আলী মিয়া ছিল সামান্য একজন কৃষক। চাষবাস করার জন্য নিজের কোনো জমি তার ছিল না। অন্যের জমিতে চাষ করে কোনো রকমে তাদের সংসারটা চলছিল। এরশাদের একটা বড় ভাইও ছিল। বাবার সাথে তার বড় ভাই ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য টুকটাক কাজ করত। বাবা আর ভাই মিলে যা ইনকাম করত তাতে তাদের সংসার মোটামুটি চলেই যাচ্ছিল। কিন্তু সেই সুখটাও খুব বেশি দিন এরশাদের কপালে টেকেনি। তার বয়স যখন 12 তখনই তার বাবা বন্দে আলী মিয়া অসুস্থ হয়ে মারা যায়। বাবার বদলে এবার তার মা সংসারে হাল ধরে। সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে শুরু করে। তখনও এরশাদের দায়িত্ব কী জিনিস সেটা বুঝে উঠতে পারেনি। এর মাঝেই একদিন দুপুরবেলা স্কুল ফাঁকি দিয়ে আগেই সে বাড়ি চলে আসে। বাড়ির কাছাকাছি গিয়ে সে অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পায়। এই শব্দের সাথে সে তেমন একটা পরিচিত না। অর্ধ ভাঙ্গা ঘরের এক ফাঁক দিয়ে কৌতূহল নিয়ে সে ভেতরে তাকিয়ে দেখে তার গর্ভধারিণী মা শুয়ে আছে তারই এলাকার এক প্রভাবশালী লোকের সাথে। এই স্পেসিফিক পার্টটা নিয়ে আমার একটু ডাউট আছে, আর এটা খুব প্রমাণিত কিছুও না। আমি শিওর না যে এটা আসলে কতটুকু সত্যি। আমি এটা পেয়েছি রোয়ার বাংলার একটা আর্টিকেলে, আর ওখানেও লেখা আছে যে ব্যাপারটা আসলে জনশ্রুতি। আর জনশ্রুতির উপর যে 100% ভরসা করা যায় না, এটা আশা করি আপনিও বোঝেন। আর একটু বড় হবার পর এরশাদের পুরো পরিবার খুলনার ঘাট এলাকায় চলে আসে। এখানে এসেও তার মা আগের মতোই মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে শুরু করে। আর তার বড় ভাই ঘাট এলাকায় গিয়ে কুলির কাজ করতে শুরু করে। আর এই সময়টাতেই এরশাদের মাথায় খুব ভালোভাবে ঢুকে গিয়েছিল বাবা আর ভাইয়ের মতো কুলি মজুরি করে জীবন সে কাটাবে না। তাকে শর্টকাটে বড় কিছু একটা করতে হবে। পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিয়ে সেও গিয়ে ঘাট এলাকায় কাজ করতে শুরু করে। তবে তার অ্যাপ্রোচটা তার বড় ভাইয়ের মতো ছিল না। তার প্ল্যান ছিল তাকে বড় কিছু একটা করতে হবে। সে যায় কুলিদের নেতা কাশেম সর্দারের কাছে। সে কাশেম সর্দারের সহযোগী হয়ে যায় আর তার ফুট ফরমাস করতে শুরু করে। আর মনে মনে অপেক্ষা করতে থাকে বড় কোনো একটা সুযোগের। আস্তে আস্তে এরশাদ চুরিতে তার হাতটা পাকাতে শুরু করে। ঘাট এলাকায় যেসব মাল বোঝাই নৌকা আসতো, সেখান থেকে ধান চুরি, গম চুরি, তেল চুরি এসব দিয়েই তার হাতে খড়ি হয়। আর এসব চুরি করতে গিয়ে প্রায়ই ধরাও সে পড়ত। দেখতে দেখতেই চোর হিসেবে তার নাম এলাকায় খুব ভালোভাবেই ছড়িয়ে পড়ে। গায়ের রং ফর্সা থাকার কারণে মানুষজন তাকে রাঙা চোর ডাকতে শুরু করে। এখন ঘাট এলাকার বেশিরভাগ মানুষই ছিল আসলে হয় কালো না হয় শ্যামলা। সেখানে একটা বাচ্চা ছেলে যার গায়ের রং অনেক ফর্সা, তাকে রাঙা চোর ডাকাটা দ্যাট মেক সেন্স। রাঙা চোর হিসেবে পরিচিতি পেতেই কুলিদের সর্দার চেঞ্জ হয়।
কাশেম সর্দারের জায়গায় এবার আসে আঞ্জু সর্দার। এরশাদের কাছে কাশেম সর্দারের আর কোনো ভ্যালু থাকে না, তাই এবার সে আঞ্জু সর্দারের সহযোগী হয়ে পড়ে আর তার হয়ে ফুট ফরমাস খাটতে শুরু করে। কিন্তু এই আঞ্জু সর্দারের সেক্সুয়াল ওরিয়েন্টেশন ছিল গে। হি ওয়াজ গে। তাই তার নজর পড়ে ফর্সা চেহারার এরশাদের উপর, আর এরশাদকে দিয়েই সে তার ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। অবভিয়াসলি আই ক্যান্ট নেরেট দিস অন সোশ্যাল মিডিয়া। আর এই স্পেসিফিক পার্টটাও আসলে খুব একটা স্ট্রংলি এভিডেন্স ব্যাক না, তাই এটাও আসলে শিওর হয়ে বলা যায় না। ধরে নেন এটাও একটা গ্রে এরিয়া, বলতে পারেন জনশ্রুতি। কেটে যায় আরও কিছু বছর। এরশাদের এখন আর চুরির টাকা দিয়ে পোষায় না, আরও বড় কিছু একটা করতে হবে। তখন কয়েকটা রামদা আর তারই মতো আরও কিছু ছেলেদের সাথে নিয়ে সে একটা গ্যাং বানিয়ে ফেলে। এবার সে রীতিমতো ডাকাতি আর ছিনতাই করতে শুরু করে। আর যখনই ডাকাতির বাজারে একটু চাপ পড়তো তখনই সে রেল লাইনের পাত খুলে বিক্রি করত, অর্থাৎ সরকারি সম্পত্তিও সে চুরি করত। আর এভাবেই এরশাদ বড় অপরাধ জগতে নিজের জায়গা করে নিতে শুরু করে। তো এখন অবধি যা যা বললাম এই সব গেল এরশাদের ছোটবেলা আর কৈশোর কালের কথা। এরপর থেকেই শুরু হয় আসলে এরশাদের যুবক বয়সের ফেজ। আর এখান থেকেই এরশাদ শিকদার আসলে এরশাদ শিকদার হয়ে উঠতে শুরু করে। সময় 1982 সাল। বাংলাদেশের সরকারের চেয়ারে তখন বসে আছে আরেক এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদ শিকদার চিন্তা করে যদি সে রাজনীতিতে যোগ না দেয় তাহলে তার এই অপরাধ জগৎটাকে খুব ভালো একটা ব্যাকআপ সে দিতে পারবে না। যেমন ভাবা তেমন কাজ। এরশাদ নাম লেখায় জাতীয় পার্টির রাজনীতিতে। তখন ঘাট এলাকায় এরশাদের বেশ প্রভাব। কয়েক ঘন্টার মাঝে সে 2-3 হাজার মানুষ জোগাড় করে ফেলতে পারে। এইটা তার পক্ষে কোনো ব্যাপারই না। এখন একটু রেশনালি চিন্তা করেন, যে কোনো পলিটিক্যাল পার্টির সভা সমাবেশের জন্য দরকার হলো জনবল। যে পার্টির জনবল যত বেশি, অ্যাপারেন্টলি সেই পার্টিকে তত বেশি শক্তিশালী মনে হয়। যে সমাবেশে আসলে মানুষ থাকে না সেইটাকে কোনোভাবেই কেউ সমাবেশ মনে করবে না। আর মানুষ সাপ্লাই দেওয়ার জন্য ছিল এরশাদ একদম এক্সপার্ট। ঘাট এলাকায় যত শ্রমিক ছিল সবাই এরশাদকে অনেক ভয় পেত। আর এই ভয়টাকে কাজে লাগিয়েই এরশাদ ঘাটের শ্রমিকদের পলিটিক্যাল পার্টিতে বেশি মানুষ দেখানোর জন্য সাপ্লাই দিত। আর এই কারণে পলিটিক্যাল নেতাদের কাছেও এরশাদের একটা আলাদা কদর ছিল। যেহেতু এরশাদকে তাদের দরকার, তাই সব রকম অন্যায় কাজে তারা এরশাদকে পাল্টা ব্যাকআপও দিত। পলিটিক্যাল ব্যাকআপের সুবিধায় এরশাদ শুরু করে তার দখলের সাম্রাজ্য। একের পর এক সে অন্যের সম্পত্তি দখল করতে শুরু করে। পাশাপাশি ঢুকে পড়ে সে মাদকের ব্যবসায়। কয়েক বছরেই এরশাদ হয়ে যায় অনেক টাকার মালিক। সময় আসলো এবার রাজনৈতিক নেতাদের না ধরে নিজেই নেতা হয়ে যাওয়ার। যেন তেন রকম কোনো একটা নির্বাচন দিয়ে এরশাদ হয়ে যায় খুলনার 21 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার। আর তারপর থেকেই শুরু হয় তার আসল দখল কার্যক্রম। আশেপাশের বহু সরকারি জায়গা দখল করে সে গড়ে তুলে বিশাল এক বস্তি, আর সেখানে জায়গা দেয় 50 থেকে 60 হাজার মানুষকে। আর এরা সবাই ছিল সমাজের তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষ। কুলি, রিক্সাওয়ালা, দোকানি, হোটেল কর্মচারী, ওয়ার্কশপের মেকানিক, এরকম আরও বহু নিম্ন পেশাজীবীর মানুষ। ওকে, ডোন্ট গেট মি রং, আমি এদেরকে নিম্ন পেশাজীবীর মানুষ বলছি না, আমি জাস্ট সোসাইটাল ফ্যাক্টটা তুলে ধরতেছি, কারণ সমাজে আসলে এইভাবেই তাদের পারসিভ করা হয়। বুদ্ধিমান এরশাদ শুরু থেকেই জানতো অন্যায় আর রাজনীতির মাঠে টিকে থাকতে গেলে কিছু মানুষের তার একদম জেনুইন সাপোর্ট লাগবে। কারণ গণতন্ত্রের মাঠে একটা কুলির ভোটের যা মূল্য, একটা পিএইচডিধারী শিক্ষকেরও একই মূল্য। একজন কুলির থেকে একটা সিগারেট দিয়েই তার ভোটটা কিনে নেওয়া যায়, কিন্তু শিক্ষকেরটা যায় না। এরশাদ এই নিম্ন পেশাজীবী মানুষদেরকেই নিজের দলে ভেড়াতে শুরু করে, কারণ তাদের কাছ থেকে ভোট কেনা নেওয়া সহজ। এরশাদ এই বস্তিবাসীদের নিয়মিত খোঁজ রাখত। তাদের যখন যা প্রয়োজন হতো তাই এরশাদ ব্যবস্থা করে ফেলত। অল্পতেই তুষ্ট হয়ে যাওয়া এসব মানুষের কাছে এরশাদ তখন দেবতার মতো। বস্তিবাসীদের অনেকেই তখন যোগ দেয় এরশাদের সন্ত্রাসী গ্যাংয়ে। এরশাদ এবার বুঝে যায় তার পেছনে এখন হাজার হাজার এমন মানুষ আছে যারা তাকে একদম জেনুইনলি পছন্দ করে। এবার সে তার অপরাধের সাম্রাজ্য আরও বড় করতে শুরু করে। বস্তিবাসীদের সাপোর্ট আর প্রশাসনিক ক্ষমতা দুটোই এখন এরশাদের হাতে। যেই তখন এরশাদের বিরুদ্ধে কথা বলে তারই একটাই পরিণতি, আর সেটা হলো সরাসরি মৃত্যু। যেমন একটা উদাহরণ দিচ্ছি, 3 জন গার্ড মিলে একবার এরশাদের চোরাচালানের বিজনেসের কথা পুলিশকে জানিয়ে দেয়। ফলাফলে এরশাদের হাতে তাদের 3 জনেরই প্রাণ যায়। তবে সেই দৃশ্যটা আরেকজন দেখে ফেলে। সে কাউকে বলে না, যা শুধুমাত্র দেখে ফেলে। তাকেও এরশাদ টেনে এনে
দুনিয়া থেকে সরিয়ে দেয়। হি বিকেম এ কমপ্লিট মনস্টার এট দ্য টাইম। এমনকি তার ইললিগাল ব্যবসায় কারোর সাথে ঝামেলা হলে তাকে সমঝোতার নাম করে তাকে বাসায় দাওয়াত দিয়ে সে ডেকে আনতো, তারপর তাকে মেরে সিমেন্টের বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিত। এরকম কাজকর্ম তার চলতেই থাকে। তবে এর মাঝেই তার রাজনৈতিক দল জাতীয় পার্টির পতন হয়। এবার ক্ষমতায় আসে বিএনপি, কিন্তু এরশাদের সাথে দলের কোনো কানেকশন নেই। এরশাদের দরকার শুধুমাত্র ক্ষমতা। নিজেরই গড়ে তোলা বস্তিবাসীর সাপোর্ট তার আছে, তার সাথে অবৈধ টাকা পয়সারও তার অভাব নেই। দ্রুতই সে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেয়। এরপর সে দখল করে নেয় তারই এলাকার একটা বরফ কল, আর এই বরফ কলটাকে সে বানিয়ে ফেলে তার পার্সোনাল টর্চার সেল। সেই বরফ কলেরই একটা আলাদা রুম ছিল, যেখানে সে নিয়মিত মদ আর জুয়ার আসর বসাতো। সেখানে সে প্রভাবশালী লোকেদেরকে দাওয়াত করে আনতো আর তাদের বিনোদনের ব্যবস্থা করত, একটু অন্যরকম বিনোদনের ব্যবস্থা। এভাবেই এরশাদ তার নেটওয়ার্কটাও বড় করতে থাকে। তার এই নেটওয়ার্কের কারণেই পুলিশও তখন তার বিরুদ্ধে কিছু করতে পারতো না। যদিও কখনো পুলিশ তাকে ধরতো, সে একদিনের মাঝেই জামিন নিয়ে বের হয়ে আসতে পারতো। আচ্ছা, এই বরফ কল নিয়ে গত বছর একটা ওয়েব সিরিজও বের হয়েছে, যেটার নাম আসলে বরফ কলের গল্প। তবে ফানি ব্যাপার হচ্ছে যে সিরিজের শুরুতেই ডিসক্লেইমার দেওয়া যে এই কাহিনী সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু একটা বাচ্চাও বলতে পারবে যে আসলে এটা এরশাদ শিকদারের উপরই বেস করে তৈরি করা, বাট নট বেসড অন 100% ফ্যাক্ট। ইটস এ লিটল বিট টুইস্টেড ভার্সন অফ দ্য ফ্যাক্টস, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। ওকে, লেটস কন্টিনিউ দ্য স্টোরি। প্রতিটা গ্যাংয়েরই একটা রাইভাল গ্যাং থাকে, এরশাদেরও ছিল। এরশাদ যখন 21 নম্বর ওয়ার্ডের কমিশনার, তখন পাশের 15 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিল আওয়ামী লীগের একজন নেতা যার নাম মুসলিম। এরশাদের পাশাপাশি সেও আসে ঘাটের দখল নিতে। ফলাফলের সাথে মুসলিম উদ্দিনের প্রচণ্ড ঝামেলা শুরু হয় এরশাদের সাথে। এরশাদের জীবনে যত খুন, তার মাঝে সম্ভবত সবচেয়ে বেশি খুন এই মুসলিম উদ্দিনের কারণেই হয়েছে। একদিকে এরশাদের গ্যাং যখন মুসলিমের লোকেদের পেলে মারত, ঠিক তেমনি মুসলিমের গ্যাংয়ের লোকেরাও এরশাদের দলের কোনো লোককে পেলে কখনোই ছেড়ে দিত না। দুপক্ষের মারামারির কারণে অনেক মানুষই মারা যায়। যাই হোক, কিন্তু শেষ পর্যন্ত মুসলিম আর এরশাদের সাথে পেরে ওঠে না। সে একদম মুসলিমকেই রাস্তা থেকে সরিয়ে দেয়। তবে এমন না যে মুসলিম মারা যাওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এত বড় একজন নেতা তাকে সরিয়ে দিলে মামলা হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এরশাদ তার বুদ্ধি আর পলিটিক্যাল কানেকশন ইউজ করে সেই মামলার মোড় ঘুরিয়ে দেয়। সে নিজেই তার নিজের কাছের একটা লোককে খুন করে ফেলে, আর সেই খুনের দায় সে চাপিয়ে দেয় মুসলিমকে মারার পর যে তার বিরুদ্ধে মামলা করেছিল তার উপর। অর্থাৎ যে তার বিরুদ্ধে মামলা করেছে সে তাকেই আরেকটা খুনের মামলায় ফাঁসিয়ে দেয়। দ্যাট ওয়াজ হিজ লেভেল অফ সেটিং থিংস আপ। ওকে, আমি আরেকটা জিনিস মিস করে গেছি যে প্রতিটা খুনের পর নাকি সে দুধ দিয়ে গোসল করতো। আই ডোন্ট নো হাউ মাচ ট্রু দিস ইজ, বাট ইট ডাজন্ট মেক এনি সেন্স। কারণ দুধ দিয়ে গোসল করলে আসলে কারো শরীর পরিষ্কার হয় না, উল্টো শরীর আরো আঠা লেগে থাকে। এটাও জনশ্রুতি, কোনো সলিড এভিডেন্স আসলে পাওয়া যায় না। আর আরেকটা জিনিস যে তার একটা বড় হাউস ছিল, বড় হাউস, যেখানে সে বড় মাগুর মাছ পালতো। কাউকে মারার পর নাকি সে লাশটাকে হাউসে সে ছেড়ে দিত আর মাগুর মাছ সেই লাশটাকে খেয়ে ফেলতো। আই ডোন্ট নো, আমার কাছে এটা একদমই সত্য বলে মনে হয় নাই, অ্যান্ড এইটারও কোনো সলিড এভিডেন্স পাওয়া যায় নাই। তবে অনেকেই বলেছে যে এটা আসলে লোকমুখে ছড়ানো একটা গুজব। তবে এইটা সত্যি যে সত্যিই ওখানে একটা হাউস ছিল আর সে মাছও চাষ করতো। বাট দ্য অনলি ব্লাড এরিয়া ইজ আসলেই ওখানে মানুষের লাশ ছাড়া হইতো কিনা। জাম্পিং টু 1996, আবারও সরকার বদল হয়। এইবার ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সময় হয় এরশাদের আবারও দল বদলের। কোনো রকম ঝামেলা ছাড়াই সে আবারও তার দল বদল করে ফেলে। এই লোকটার আসলে কোনো দলের সাথে আসলে কোনো অ্যাটাচমেন্ট ছিল না, তার আসলে জাস্ট ক্ষমতায় টিকে থাকতে পারলেই হলো। তবে আওয়ামী লীগ তাকে এতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেয় নাই। এরশাদের বিরুদ্ধে তখন 30টারও বেশি মামলা পুলিশ রেকর্ডে আছে, আর অনেকগুলো তো মামলা করাই হয় নাই। আর সেই বস্তিবাসীদের বাইরে, খুলনার বাইরের মানুষের কাছে এরশাদের রেপুটেশন তখন একদমই ভালো না। তাই তাকে নিয়ে দলের ভেতর আসলে ঝামেলা হতে শুরু হয়। 2 বছর পর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। কিন্তু এর পরেও দলের নেতাদের সাথে তার কানেকশনের কোনো অভাব ছিল না। হি ওয়াজ অ্যাজ ফাইন অ্যাজ হিজ প্রিভিয়াস স্টেট। এখন আপনাদের মধ্যে যারা এরশাদকে নিয়ে টুকটাক জানেন, তাদের মাথায় হয়তো এটা আসতেছে যে আমি এখনও তার ম্যারিড লাইফ নিয়ে আসলে কোনো কথা বলছি না। সো হিয়ার ইট স্টার্টস।
বিভিন্ন সোর্স থেকে জানা যায় যে এরশাদের মোট 6 জন বউ ছিল। এর মাঝে প্রথম তার বউ ছিল খদিজা বেগম। এই খদিজা বেগম হলো সেই 5-6 নম্বর ঘাড়ের এক সর্দারের মেয়ে। এরপর সে বেশ আরো কয়েকটা বিয়ে করে, কিন্তু কেউই আসলে তেমন আলোতে আসেনি। আলোতে আসে তার সর্বশেষ স্ত্রী সানজিদা আক্তার শোভা। কত নম্বর স্ত্রী? আমি তো জানি যে আমি সেকেন্ড। এখন তো আমি অনেক কিছু শুনি, এখন করে বলবো। শোভাই তার একমাত্র স্ত্রী, যাকে সে তার স্বর্ণ কমলে এনে রেখেছিল। এখন হয়তো ভাবছেন যে স্বর্ণ কমল কি, বলছি। এরশাদের কাছে তখন প্রচুর অবৈধ টাকা পয়সা। সে ভারত থেকে অনেক ভালো একটা ইঞ্জিনিয়ারদের দিয়ে ডিজাইন করিয়ে একটা রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করে, যার নাম সে দেয় স্বর্ণকমল। আপনি মানেন আর না মানেন, স্বর্ণকমল ছিল তখনকার সময়ের খুবই রাজকীয় একটা বাড়ি। ভেঙে দেওয়ার আগ পর্যন্ত মানুষ খুলনায় গেলেই এই স্বর্ণকমল ভিজিট করতে যেত। কিন্তু এই স্বর্ণকমল বানানোর সময়ও এরশাদ আরও একটা খুন করে। যাকে সে বাড়ি বানানোর দায়িত্ব দিয়েছিল, সে ভুলবশত বাড়ির জমি 1 ইঞ্চি এদিক ওদিক করে ফেলে, আর এটাই ছিল তার একমাত্র অপরাধ। এই অপরাধের কারণেই এরশাদ তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এরশাদের খুনের পর তার কোনো লাশই পাওয়া যেত না। বেশিরভাগ লাশই সিমেন্টের জমাট বেঁধে নদীতে সে ফেলে দিত, তাই লাশ ভেসে ওঠারও প্রশ্নই আসে না। তাই তার খুনেরও একটা প্রমাণও পাওয়া যেত না। হি অলওয়েজ ইউজ টু কিপ হিজ হ্যান্ডস ক্লিন। কোনো না কোনোভাবে সে প্রমাণ ধ্বংস করে দিত, একটা সিঙ্গেল প্রমাণও পাওয়া যেত না। বাট একটা কেসে সে ধরা খেয়ে যায়, আর এই কেসে তার লাশও পাওয়া যায়। তবে এমন না যে লাশ পাওয়ার কারণে তাকে ধরা হয়েছিল, লাশটা এখানে ইস্যু ছিল না। এরশাদ তার পাওয়ার খাটিয়ে খুব সহজেই সেটা চাপা দিতে পারত। তাকে ধরা হয়েছিল তার সবচেয়ে কাছের বন্ধু আর সবচেয়ে বিশ্বস্ত মানুষ নূর আলমের কারণে। নূর আলম এরশাদের সবচেয়ে কাছের বন্ধু। তার সব অবৈধ ব্যবসা, খুনাখুনি আর পলিটিক্যাল ঝামেলা সবকিছুরই দেখাশোনা করত নূর আলম। এক কথায় হি ওয়াজ দ্য রাইট হ্যান্ড অফ এরশাদ শিকদার। এরশাদ যেমন তাকে প্রচণ্ড বিশ্বাস করত, তেমন নূর আলমও তাকে একদম নিজের গুরুর মতো, নিজের বড় ভাইয়ের মতো মানত। মানে এরশাদ যখন যা অর্ডার করত, নূর আলম সবসময় তাই করত। নূর আলম এরশাদের সহযোগী সেই সময় থেকে যখন তাকে রাঙ্গা চোর নামে ডাকা হতো। মানে একদম কিশোর বয়স থেকেই নূর আলম এরশাদের কাছাকাছি থাকতো। তাহলে নূর আলমের কারণেই এরশাদ কিভাবে ধরা পড়ে? ইভেন একমাত্র নূর আলমের সাক্ষীর কারণেই পুলিশ এরশাদকে ফাঁসি পর্যন্ত নিয়ে যেতে পারে। নাও দ্য কোয়েশ্চেন কামস, হোয়াই নূর আলম বিট্রেড হিজ ওন মাস্টার? দ্য ডিরেক্ট আনসার ইজ এরশাদের নারী লোভ। এরশাদের বিরুদ্ধে এমনিতে অনেক ধর্ষণের অভিযোগ ছিল, কিন্তু প্রমাণ তেমন ছিল না। রাস্তায় কোনো মেয়ের উপর চোখ পড়লে এরশাদ তাকে নিজের বিনোদনের জন্য ব্যবহার করতে 2 বার ভাবত না। যতদিন পর্যন্ত সেটা বাইরের মেয়ের দিকে ছিল, ততদিন পর্যন্ত নূর আলমের কোনো সমস্যাই ছিল না। কিন্তু এরশাদের চোখ পড়ে নূর আলমের নিজের স্ত্রীর উপর, যে স্ত্রীকে নূর আলম অনেক ভালোবাসত। নূর আলমকে বাইরে কাজে পাঠিয়ে সে নূর আলমের বউয়ের সাথে ফিজিক্যালি, ইউ আন্ডারস্ট্যান্ড। বাট দ্য শকিং পার্ট ইজ, এই মেয়েটার সাথে নিজেই নূর আলমের বিয়ে এসে দিয়েছিল। নূর আলমের স্ত্রীও নিজে ভয় পেয়ে তাকে কিছু বলতো না, কিন্তু একদিন নূর আলমের সামনে এরশাদ নিজেই তার সামনে ধরা পড়ে যায়। কিন্তু নূর আলম তখন অসহায়ের মতো হয়ে থাকে। এতদিন যাকে সে নিজের গুরুর মতো মেনে এসেছে, সে এমন কিছু করবে এটা নূর কল্পনাতেও আনেনি। কিন্তু তখন সে কিছু বলতে পারে না, বলবেই বা কার কাছে? তাই সে চুপচাপ থাকে। আর হয়তো তখন থেকেই তার মনে আগুন জ্বলতে শুরু করে। সাল 1999, এরশাদের সাথে ঝামেলা বাঁধে যুবলীগ নেতা খালিদের। তার পুরনো টেকনিক সমঝোতার কথা বলে তাকে তার বরফ কলেজে ডেকে আনে। খালিদের সাথে টোটাল আরও 4 জন আসে। শুরুতে সবাইকে বেশ যত্ন আতি করে সে খাওয়া দাওয়া করায়। এতটা যত্ন দেখে কেউ বুঝতেও পারেনি যে এরশাদ তাদের উপর রেগে আছে। খাওয়া শেষ করে ওঠা মাত্রই একজন একজন করে ধরে উঠে সে মারতে শুরু করে। সবাইকে একদম মেরে অজ্ঞান করে ফেলার পর খালিদকে সে মুগুর দিয়ে পিটিয়ে, তারপর নাইলনের দড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর তাকে সিমেন্টের বস্তায় ভরে তাদের গাড়ি সহ নদীতে ডুবিয়ে দেয়। অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ বিগেস্ট মিস্টেক।
এইবার সামহাও খালিদের লাশ নদীতে খুঁজে পাওয়া যায়, আর এইটাই একমাত্র লাশ যেটা এরশাদ ফেলে দেওয়ার পরেও খুঁজে পাওয়া গিয়েছিল। কারণ এর আগের সব ক্ষেত্রে লাশ কখনোই খুঁজে পাওয়া যেত না। লাশ তো দূরের কথা, বেশিরভাগ ক্ষেত্রে এক ফোঁটা প্রমাণ পর্যন্ত খুঁজে পাওয়া যেত না। এইবার লাশ পাওয়ার কারণে এরশাদের বিরুদ্ধে মামলাটা একটু জোরালো হয়। পাশাপাশি সেই দিন সৌভাগ্যক্রমে 5 জনের মাঝে 2 জন বেঁচেও গিয়েছিল। আর এইদিকে খালিদ নিজেও যুবলীগের নেতা, আবার সরকারও আওয়ামী লীগের, তাই চাপটা অনেক বেশি। এরশাদ বুঝতে পারে পালিয়ে এসে বাঁচতে পারবে না, তাই এইবার এরশাদ একটু ভিন্ন প্ল্যান করে। সে তার দলের লোক আর কিছু ব্যবসায়ীদের নিয়ে একটা মিটিং করে, আর প্ল্যান করে যে জেলে যাওয়ার পর তার লোকেরা একটা আন্দোলন করে আর পলিটিক্যাল ব্যাকআপ নিয়ে তাকে আবার বের করে নিয়ে আসবে। তাই সে নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। আর এটাই ছিল তার সারা জীবনের সবথেকে বড় ভুল। সে জেলে যাওয়ার পর যে তার এতদিনের কাছের বন্ধু ছিল নূর আলম, সেই গিয়ে এরশাদের বিরুদ্ধেই সাক্ষী দিতে শুরু করে। সেই সময় পুলিশের কমিশনার ছিল আনোয়ারুল ইকবাল। আনোয়ারুল ইকবাল আরও কিছু সাক্ষী সে জোগাড় করে, কিন্তু তারা কেউই এরশাদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় না। তাদের ভয় কাটানোর জন্য সে তাদের সামনেই এরশাদকে মারতে শুরু করে। তারপর তাদেরকেও বলে যে নাও তোমরাও মারো। তারা মেরেছিল কিনা এটা কোথাও পায়নি, কিন্তু এতে তাদের ভয়টা কেটে যায়। এবার তারাও এরশাদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়। মামলা আরও জোরালো হয়। এরশাদের পাশে তখন কেউই এসে দাঁড়ায় না। মামলার ফলাফলেও তখন এরশাদের ফাঁসির রায় আসে। কিন্তু তারপরও এরশাদের কনফিডেন্স কিছুতেই কমে না। তার কনফিডেন্স ছিল যে তার আসলে কিছুই হবে না, কোনো না কোনোভাবে সে বাইরে বের হয়েই যাবে। সে রায়ের বিরুদ্ধে আপিল করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত সে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু সেটাও রিজেক্ট করে দেওয়া হয়। এবার তার কনফিডেন্সটা ভেঙে যায়। ফাঁসির মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারবে না, তাই সে নিজেই নিজের ব্রাশ দিয়ে আত্মহননের চেষ্টা করে, কিন্তু সেটাতেও সফল হয় না। এরপর বাকি দিনগুলোতে সে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতে শুরু করে, আর নিজের একটা গান ছিল যেটা সে প্রায়ই তার সঙ্গীদের সাথে নিয়ে গাইতো। সবাই মরে দিবে মাটি, সবাই মরে দিবে মাটি, মন তুরটিতে নিবে ক্ষমা, কেউ আসলে খোঁজ করিবে কোনটা কি তোমায়, আমি মরে যাব, আমি তো মরে যাব। এই গানটা সে নিজেই লিখেছিল। জেলে বসে বসে সে এই গানটাই গাইতো। সময় চলে আসে তার ফাঁসির। 2004 সালের 10 মে রাত 12:01 তার ফাঁসি কার্যকর করা হয়। এইখানেই চলে আসে আরেকটা টুইস্ট। ফাঁসির আগ মুহূর্তেও এরশাদ তার জল্লাদকে বলেছিল যে আমি কোনো অন্যায় করিনি। এরশাদ শিকদার কুখ্যাত ছিল নাকি, যখন ওনাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি না, আমার জন্য দোয়া করি। এটুকু আমরা মোটামুটি সবাই এটা বিশ্বাস করি, মানে এটা একদম ইভিডেন্ট যে মৃত্যুর আগ মুহূর্তে আসলে কেউ মিথ্যা কথা বলে না। এমনকি লতেও ডাইং ডিক্লারেশন অর্থাৎ মৃত্যুর আগে বলা কথাকে একদম সলিড ইভিডেন্স হিসেবে অ্যাকসেপ্ট করা হয়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও এরশাদ বলেছিল আমি কোনো অন্যায় করিনি। তাহলে কি এতক্ষণ যা যা বললাম সবই মিথ্যা? নাকি এরশাদ মৃত্যুর মুহূর্তেও মিথ্যা কথাই বলেছিল? নাকি এরশাদের কাছে আসলে মানুষ হত্যা কোনো অপরাধী না? এখানে বসবাস করি, আমি তো অবশ্যই খুনের মতো ছিলাম। কোনো খারাপই করছি না, আপনার কেস কামারিতে দেখেন আমি খুন বা চাঁদাবাজি করছি কিনা। অন্তত 58 থেকে 60টা মামলা তার বিরুদ্ধে আমাদের ভৈরব নদীতে ফেলাই দিতে। আচ্ছা, এরশাদের বিরুদ্ধে যত ইনফরমেশন আছে তার বেশিরভাগই পাওয়া যায় মূলত নূর আলমের স্টেটমেন্ট থেকে। আর নূর আলমের এরশাদের বিরুদ্ধে মনের ভেতর একটা গ্রাজ তো অবশ্যই ছিল, আর এই কারণে তার দেওয়া স্টেটমেন্টের অ্যাকসেপ্টেন্স আমার কাছে কিছুটা হলেও কমে। এট দ্য এন্ড জানি না যে আসলে কি হয়েছিল, সেটা কেবল তখনকার সময়ের মানুষেরাই বলতে পারবে। কারণ অনেক কিছুই আছে, অনেক আর্টিকেলই আছে যেগুলো আসলে এখন ফ্যাব্রিকেটেড, অনেক রং চং দিয়ে অনেক এক্সাজারেট করে বলা হয়, যেগুলো আসলে ওই পরিমাণ সত্যি না যেটা আসলে ঘটেছিল। মানে সত্য ঘটনা অনেকটা দুমড়িয়ে মুচড়িয়ে চেঞ্জ করে ফেলা হয়েছে। যাই হোক, তবে এইটা ক্লিয়ার যে হি ওয়াজ এ থিফ, এ রবার অ্যান্ড এ মার্ডারার হু ডিজার্ভ টু বি হ্যাংড। সো থ্যাংকস এ লট এই ডকুমেন্টারিটা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এটা বানাইতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক স্টাডি করতে হয়েছে, অনেক নিউজ, অনেক আর্টিকেল আমার পড়তে হয়েছে। এরশাদ শেখদারের ব্যাপারে আরও অনেক ইনফো আছে যেটা আমি ইচ্ছা করে ভিডিওতে আসলে ছেড়ে গেছি, কারণ একে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আর ভিডিওটা শুধুমাত্র তার রাইজ, জার্নি আর ফল নিয়ে।
তাই বাকি কিছু আমি আসলে ইনক্লুড করতে চাইনি। অ্যান্ড থ্যাঙ্কস এগেইন এতক্ষণ সাথে থাকার জন্য। আর যেহেতু এতক্ষণ দেখে ফেলেছেন তার মানে অবশ্যই আপনার ভিডিওটা ভালো লেগেছে। মেক শিওর ইউ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড শেয়ার দিস উইথ ইউর লাইক মাইন্ডেড ফ্রেন্ড। সি ইউ সুন ইন অ্যানাদার ভিডিও উইথ অ্যানাদার কেস। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।